আসসালামু আলাইকুম। তথ্য সন্ত্রাসের আড়ালে আওয়ামী লীগের পুনর্বাসন। খুনি হাসিনার আমলে দর্শিত সাংবাদিকতার পেশায় নিযুক্ত তেলবাজ, দেশদ্রোহী এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী যে সাংবাদিকরা ছিল তারা কিন্তু এখনও স্বপদে বহাল আছে এবং তারা খুবই সূক্ষ্মভাবে একটা ন্যারেটিভ তৈরি করার, বয়ান তৈরি করার কাজ করে যাচ্ছে। আশঙ্কার কথা, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কালফিটগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে না আসার কারণে এবং বিচারের মুখোমুখি না করার কারণে তারা এখনও আগের মতো ঘিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি স্ক্রিনে দুটি নিউজ শেয়ার করব, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কীভাবে বয়ান তৈরির জন্য, নতুন বয়ান তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। তামিরুল মিল্লাতের ঘটনায় সেখানে নিউজ করা হয়েছে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল। কুয়েট ও তামিরুল মিল্লাতের ঘটনায় আমরা জানি সেখানে সরাসরি ছাত্রদল জড়িত, কিন্তু আমি এখানে সে বিষয়টা উপস্থাপন করছি না, এখানে অন্য একটা বিষয়কে হাইলাইট করছি। আমরা যদি অন্যদিকে সিলেট এমসি কলেজের ঘটনা দেখি, সেখানে প্রথমে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছিল, যা ছিল ছাত্রলীগের অপপ্রচার এবং আমাদের বন্ধু প্রতিম সংগঠন ছাত্রদলের দায় চাপানোর রাজনীতির একটা অংশ। কিন্তু এখন তা প্রমাণিত যে সেখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীর উপর শিবিরের হামলা, বৈষম্য বিরোধীদের কর্মসূচি। এখানে এই শিক্ষার্থীটাকে, এটা তো উন্মুক্ত যে সে ছিল ছাত্রলীগের কর্মী। আমি বলছি না যে ছাত্রলীগ হলে তাকে মারা যায়, কিন্তু এখানে তাকে আড়াল করার চেষ্টা কেন? তাদের সংবাদ পরিবেশনের এই যে পলিসি দেখে, সংবাদ পরিবেশনের এই যে পদ্ধতি দেখে মনে হচ্ছে যে বাসুরের নাম মুখে আনা পাপ। আমরা যে ছাত্রলীগের কথা বলছি সে ছাত্রলীগ কিন্তু এখন জাতীয় আন্তর্জাতিকভাবে ঘোষিত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। এখানে এই ছাত্রলীগকে আড়াল করার মাধ্যমে, হাসিনার অপকর্মগুলো আড়াল করার মাধ্যমে নতুন একটা বয়ান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা তো আগেই ভালো ছিলাম, এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে শিবির বা ছাত্রদল। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এই সংবাদপত্রগুলো হাসিনার আমলে মিথ্যা, সাজানো, বানোয়াট জঙ্গি নাটক সাজিয়ে তারা অনেক মানুষকে হেনস্থা করেছে। তারা ইসলামী ঘরানার যে মানুষগুলো ছিল তাদেরকে সন্ত্রাসী, উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছিল এবং ইসলামী যে বইগুলো ছিল সেগুলোকে জঙ্গি বই হিসেবে উপস্থাপিত করে বিভিন্ন মহলকে তারা খুশি করার জন্য তারা এই ঘিন্ন এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সাবেক ছাত্র ইউনিয়নের জাহিদুর রহমান স্যার, যিনি বলেন আসলে প্রাক্তন বলতে কিছু নেই, তার কথা মতো যদি আমরা বলি তাহলে তিনি কিন্তু এখনও সেই ছাত্র ইউনিয়নকেই সার্ভ করে যাচ্ছেন, ছাত্র ইউনিয়নের মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ডবাজি নিয়েই কথা বলছেন। সেটা হচ্ছে যে তার বয়ানগুলো দেখলে আমরা বুঝতে পারি। এই জাহিদুর রহমান স্যার তিনি কুয়েটের ঘটনাকে শুধুমাত্র সংঘর্ষ বলে হালকাভাবে উড়িয়ে দিলেন, যেখানে প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে ঘুমটা পড়া, রামদা হাতে ছবি এবং 40+ রক্তাক্ত মানুষ। আবার অন্যদিকে সিলেট এমসি কলেজের ঘটনা, যেটা ছিল শিবিরের উপর দায় চাপানোর রাজনীতির একটা অংশ, সেটা তিনি মাত্র মুখে শুনে শিবিরকে একেবারে ধুয়ে দিলেন। কি এক আজব স্ট্যান্ডবাজি! তিনি বলছেন এমসি কলেজে শিবিরের বর্বরতা, এমসি কলেজ ছাত্র শিবির ফেরালো বুয়েট আবরার পাহাদের স্মৃতি। দেখুন কোন লেভেলের দায় চাপাচ্ছে। তিনি যখন এই হেডলাইন দিয়ে ভিডিও আপলোড করছেন সেদিনই কিন্তু যে সিলেট এমসি কলেজের বিসি তিনি বলেছিলেন যে এখানে রক কাটার মতো তেমন কোনো ঘটনাই ঘটেনি, এবং কিন্তু ওই দিনই তামিরুল মিল্লাতের শিবিরের একজন কর্মীকে ছাত্রদল কুপিয়েছিল হত্যার উদ্দেশ্যে। এই ঘটনাগুলো কিন্তু প্রকাশ্য, কিন্তু এরপরে তিনি সে সম্পর্কে কোনো বাক্য ব্যয় করেননি। আসলে এদের সম্পর্কে কি বলা যায় সেগুলো এখন ভাবার বিষয়। যারা সত্য লুকায়, যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায়, বা যারা সত্য বলে না, এরা আসলে বিশ্লেষক বা বুদ্ধিজীবী হয় কি করে সেটা আমার বোধগম্য হয় না। এরা যে আবার নতুন করে স্বৈরাচারকে প্রশ্রয় দিবে না, সে বিশ্বাস আমরা কি করে করি? আমার এত সব কথার মধ্যে মূল যে বিষয়টা ছিল, যে মূল যে মেসেজটা ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই যে কলামিস্ট সাংবাদিকদের যে দ্বিচারিতা, যে স্ট্যান্ডবাজি, সেগুলোর কারণে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে কাদা ছুটাছুটির ফলে ছাত্রলীগ আবারও বা আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হচ্ছে, তারা একাট্টা হচ্ছে। সেটার আভাস পাই আমরা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজীপুরের মেয়রের আমরা যে ফাঁস হওয়া কল রেকর্ড শুনেছি, তারপর হচ্ছে যে সাবেক পুলিশের আইজিপি বেনজির সাহেবের আমরা ফাঁস হওয়া কল রেকর্ড শুনেছি। তার মানে বোঝা যাচ্ছে যে তারা বসে নেই, তারা কিন্তু তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হচ্ছে যে আওয়ামী লীগকে ধর্ম মানে এবং ভারতকে আবু মেনে যা ইচ্ছা তা করতে পারে, আর এই কাজে সহযোগিতা করে যাচ্ছে আমাদের এই স্ট্যান্ডবাজি নেওয়া লোকগুলো, কলামিস্টগুলো, সাংবাদিকগুলো, অ্যাক্টিভিস্টগুলো এবং আমাদের হলুদ মিডিয়া দায়ী অনেকাংশে। আমরা যে হাসিনার কথা বলি, যে খুনি হাসিনার কথা বলছি, যে পলাতক শেখ হাসিনার কথা বলি, তার হাতে কিন্তু এখনও যে রক্তের দাগ তার হাতে লেগে আছে সেটা কিন্তু এখনও শুকায়নি। যে
খুনি হাসিনা জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি করলো। 5ই মে শাপলা চত্বরে নিরস্ত্র ঘুমন্ত মানুষের বুকে 2.5 লক্ষ বুলেট ব্যয় করে বুককে যাজরা করে দিয়েছিল এবং লাশগুলোকে পর্যন্ত এদেশে রাখেনি, সেগুলোকে ভারতের মাটিতে পুঁতে দিয়েছিল। এবং ভারতের সাথে একাট্টা হয়ে যেই খুনি হাসিনা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ফিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরকে, বর্তমান না বিজিবি, তাদেরকে পঙ্গু করে দিয়েছিল, দেশকে তুলে দিয়েছিল সরাসরি ভারতের হাতে। সেই খুনি হাসিনাকে পুনর্বাসিত করার জন্য এরা কাজ করে যাচ্ছে। এই খুনি হাসিনা এখন পর্যন্ত, সে এবং তার দলের কেউ এখন পর্যন্ত কোনো অনুশোচনা করেনি। সে যদি আবার ফিরে আসে তাহলে কি করবে সেটা হচ্ছে যে কল্পনার বাইরে। আমরা সেই খুনি হাসিনার কথা বলছি, যার কারণে ভারতীয় আধিপত্যবাদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এখনও তারা ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, যে আমাদেরকে তাদের করদরাজ্যে পরিণত করার জন্য, তাদের গোলাম হয়ে থাকার জন্য তারা ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। সব কথা শেষ কথা হচ্ছে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সত্য মিথ্যার লড়াই সেটা যুগ যুগ ধরে চলমান, অতীতে চলেছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে। সামনের দিন আসলেই অনেক ভয়ঙ্কর। তবে যদি আমরা অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারি এবং নিজের ধর্ম, মা, মাটি ও মানুষকে ভালোবেসে একসাথে হয়ে থাকতে পারি, তাহলে আমাদের জন্য মঙ্গল। যে কোনো ধরনের জট আমরা মোকাবেলা করতে পারবো, যে কোনো ধরনের বিপদ আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।